You are watching Magic Box Entertainment. বিকট শব্দ করে দরজাখানা খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার রাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। এমন গ্রাম্য পরিবেশে যে ঝিঝির দল এক নাগাড়ে ডেকে চলে, তারাও যেন বোবা হয়ে রয়েছে এই মুহূর্তে। জোনাকিরাও কোথাও যেন আত্মগোপন করে রয়েছে। একটা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে গ্রাম্য সেই কাঁচা ঘরখানার ভিতরে পা বাড়ালাম। অন্ধকারে নিজেকে দৃষ্টিহীন মনে হচ্ছিল। হঠাৎই ঠিক সেই সময় আকাশে ফাটল ধরিয়ে বিদ্যুতের ঝিলিক খেলে গেল, আর সেই আলো ঘরে প্রবেশ করে আমার দৃষ্টিশক্তির অক্ষমতাকে সাময়িকভাবে দূর করল। মুহূর্তের জন্য যে দৃশ্য সেই আলোয় আমার চোখে ভেসে উঠল, তাতে আমার সারা শরীর কেমন অবশ হয়ে গেল। দেখলাম ঘরের ভিতরে বিছানার উপরে শুয়ে আছে একটা মুন্ডহীন শরীর, অথচ শরীরখানা তার মৃদু মৃদু নড়াচড়া করছে, আর সেই গলার বীভৎস ক্ষত স্থান থেকে তাজা রক্ত বেরিয়ে বিছানা লাল করে তুলেছে। চোখের পলকে এই দৃশ্য অন্ধকারে মিশে গেল। পরক্ষণেই কানে ভেসে এলো অমানুষিক এক অট্ট হাসি। সেই অতিলৌকিক শব্দের আঘাতে আমার ঘুম ভাঙল। ঘর্মাক্ত দেহে বিছানায় উঠে বসে টর্চের আলো ফেলে ঘড়িতে সময় দেখলাম রাত 3টে বাজে। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৪৮তম গল্প, ওখানে লুকিয়ে ভয়। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে
সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৮তম গল্প, ওখানে লুকিয়ে ভয়। আরামদায়ক আবহাওয়া ইতিমধ্যেই আমরা পার হয়ে এসেছি। শীতের কুয়াশামাখা সকাল এই বাংলা থেকে বিদায় হয়েছে। ক্যালেন্ডারের হিসাবে এখন বসন্তকাল ঠিকই, তবে শরীর যা অনুভব করছে তাকে কাঠফাটা গ্রীষ্ম বললে অন্যায় হবে না। কথা ঠিক, ভোররাত এবং সকালের দিকে আবহাওয়া বেশ মনোরম থাকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আরাম সম্পূর্ণরূপে বিদায় নেয়। সেদিনও বিকেলের দিকে এই উষ্ণতার অস্বস্তি থেকে মানসিকভাবে মুক্তি পাওয়ার আশায় বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়েছিলাম হরিদার চায়ের দোকানে। বিকেলের আলো যখন ম্লান হয়ে অন্ধকারে মিশে যাওয়ার ষড়যন্ত্র করছে, ঠিক এমন সময় ফুরফুরে নিশ্চিন্ত পদক্ষেপে এসে উপস্থিত হলো আমাদের গুরুদেব বিষ্টুদা। কতক্ষণ এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। এই হরিদা, দুটো চা দিও। ঠিক এই সময় নজরে পড়ল পল্লবও চলে এসেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, এই চা 3টে দিও। ততক্ষণে বিষ্টুদা এসে বেঞ্চিতে বসেছে। পল্লব এগিয়ে এসে বসতে বসতে বলল, উফ, কি গরম রে। হ্যাঁ, একটু ঝড় বৃষ্টি না হওয়া পর্যন্ত এমনটাই চলবে। তার উপর ইদানিং এত মশা হয়েছে। হ্যাঁ, এই বুবাইয়ের খবর কি রে? ও বেরিয়েছে বললো, বাদ দে ওর কথা। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর জানিস তো, শুয়ে একটা দারুণ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ঠিক এই সময় হরিদা একটা স্টিলের প্লেটের উপরে 3খানা মাটির ভাঁড়ে চা এগিয়ে দিল। দাঁড়া, চায়ে একটা চুমুক দিয়ে নি। আমরা সকলেই চায়ের ভাঁড় হাতে নিয়ে মৃদু চুমুক দিলাম। আচ্ছা, সত্যজিৎ রায়ের ওই নায়ক সিনেমার সিনটা মনে আছে, যেখানে উত্তম কুমার টাকার মধ্যে ডুবে যাচ্ছে? হ্যাঁ, ঠিক ওই রকমই কিছু একটা দেখেছি। আমি অবশ্য টাকা দেখিনি, দেখছিলাম চারিদিকে অনেকগুলো সোনার বিস্কুট, আর আমি তার উপরে দাঁড়িয়ে রয়েছি। নিজেকে বেশ রাজা রাজা মনে হচ্ছিল জানিস। যদি সত্যি এমনটা হতো না। দুপুরে কি মশলাদার কোনো খাবার খেয়েছিস? কেন বলো তো? এমন উদ্ভট স্বপ্ন তো মানুষ পেট গরম হলে দেখে, তাই জিজ্ঞাসা করছি। তাও তোমার ওই আজগুবি গল্পগুলোর থেকে অনেক ভালো। এমনটা হওয়াটাও বাস্তবে সম্ভব। তোমার ওই ফালতু গল্পগুলো, কি আর বলবো। পল্লবের এমন কথা বিষ্টুদার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা মনে মনে হিসাব করার আগেই দেখলাম গুরুদেব উত্তর দিল, আমার জীবনের ঘটনাগুলো আমি প্রত্যক্ষ করেছি, সচক্ষে সজ্ঞানে। ওগুলো কোনো পেট গরমের প্রতিক্রিয়া নয়, অথবা অলস মস্তিষ্কের আকাশ কুসুম কল্পনাও নয়। তর্কের খাতিরে যদি ধরে নি ওগুলো আমার বানানো গল্প, তবুও তার প্রভাব যে তোর উপরে কতটা প্রবলভাবে পড়ে সে কথা আমি না বললেও চলবে। অর্ণব আর বুবাই তার সাক্ষী। আর সেবার ঘুরতে গিয়ে তোর যা অবস্থা হয়েছিল আশা করি ভুলে যাসনি। তারপর আর তোর এই বড় বড় কথার কোনো মানে হয় না। এ কথায় পল্লবের অভিব্যক্তি পরিবর্তন দেখে মনে হলো যেন একটা বাতাস ভরা বেলুন হঠাৎ আলপিনের খোঁচায় চুপসে গেল। তবে তোর জন্য একটা আশার কথা বলি। স্বপ্ন অনেক সময় বাস্তবের পরিবর্তিত রূপ হয়। এমন কথাও প্রচলিত আছে যে কখনো কখনো স্বপ্ন অদূর ভবিষ্যতে বাস্তব হয়ে ওঠে। হতে পারে কোনো একদিন সত্যি সত্যি তুই অঢেল ধন সম্পত্তির মালিক হবি। যাই হোক, এই প্রসঙ্গে স্বপ্ন দিয়ে শুরু এমন একটা ঘটনার কথা আমার মাথায় এসেছে। আজ তাহলে তোদের সেটাই বলি। আর কি, শুরু করো তোমার গাল গল্প। ভেবেছিলাম এ কথায় গুরুদেব একটু থমকাবে,
কিন্তু অবাক হলাম দেখে যে পল্লবের এই কথা গুরুদেব সম্পূর্ণ উপেক্ষা করল এবং প্রথমে সেই স্বপ্নের কথা বলল। আমরা তখন চুপচাপ বসে কান খাড়া করে শুনছি বিষ্ণুদার সব কথা। সন্ধ্যার অন্ধকারে ঝিঝির ডাকের সঙ্গে বিষ্ণুদার গলার স্বর মিলেমিশে আমাদের মনে রচনা করছে এক অতিলৌকিক ঘটনার প্রেক্ষাপট। বিষ্ণুদা বলে চলল, এই স্বপ্ন আমি যে রাতে দেখি তার পরদিনই একটা চিঠি এসে পৌঁছায় আমার কাছে। আমার এক ভাইপোর কথা অনেকদিন আগে তোদের বলেছিলাম। সে সম্প্রতি একটা কাঁচা বাড়ি সহ জমি কিনেছে। ভাইপোর বসত বাড়ি থেকে সেই বাড়ি অনেক দূরে। পুরনো বাড়ি থেকে এই বাড়িতে উঠে এলে কলকাতায় যাতায়াতের সুবিধা হবে, সেই জন্যই কিনেছিল। কিন্তু সমস্যা হলো সেই বাড়ির নাকি বদনাম আছে। অনেকেই নাকি সেই বাড়িতে অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে এবং দুর্ভাগ্যের বিষয় এসব কথা ভাইপো জানতে পেরেছে বাড়িটা কেনার পরে। ভাইপো পরিবার সহ কয়েকদিন এসে সেই বাড়িতে ছিল, কিন্তু পরপর কয়েক রাতে এমন সব অভিজ্ঞতা হয়েছে যে সেই বাড়িতে ফিরে আসার সাহস আর তাদের নেই। নিরুপায় হয়ে পুরনো বাড়িতে ফিরে গেছে এবং একজন লোককে ঠিক করেছে সেই বাড়ি দেখাশোনার জন্য। সে কাছাকাছি থাকে, মাঝে মধ্যে এসে বাড়ির পরিস্থিতি দেখে যায়, কিন্তু ওই বাড়িতে পাকাপাকিভাবে থেকে দেখাশোনা করবে এমন কোনো লোক নাকি পাওয়া যায়নি। ভাইপোর ইচ্ছা আমি সেই বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকি। আমার এসব বিষয়ে অভিজ্ঞতা এবং ওর বাড়িতে যখন গেছিলাম তখন যে ঘটনা ঘটেছিল তা থেকে ওর আমার প্রতি বিশ্বাস জন্মেছে। ওর দৃঢ় বিশ্বাস আমি যদি ওই বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকি তবে হয়তো একটা সুরাহা করতে পারব। বাড়ি দেখাশোনা করার লোকটিকেই আমার দেখাশোনার জন্য ভাইপো বলে রাখবে। আমি নিজে যদিও এ বিষয়ে আত্মবিশ্বাসী নই, কারণ আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ যার জীবনে বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। আমি তো কোনো ওঝা কিংবা সাধু নই। যাই হোক, ভাইপোর আবদার রক্ষা করা অবশ্য কর্তব্য। অতএব তৎক্ষণাৎ একটা চিঠির উত্তর লিখে পোস্ট অফিসে জমা করে এলাম। চিঠিতে কবে যাচ্ছি এ বিষয়ে বিস্তারিত লিখে দিয়েছি। হাতের কাজকর্ম কিছুটা সামলে নিয়ে নির্ধারিত দিনে রওনা হলাম সেই বিতর্কিত বাড়ির উদ্দেশ্যে। যে রেল স্টেশনে নামলাম সেটি বেশ জমজমাট। পরিবেশ গ্রাম্য হলেও রেল স্টেশনের আশেপাশে অনেক দোকানপাট, বাড়িঘর, বাজার ইত্যাদি রয়েছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে একটা পায়ে টানা রিকশায় চেপে সেই বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। একটা বিষয় লক্ষণীয়, রেল স্টেশন থেকে যত এগিয়ে চলেছি সেই সঙ্গে তাল মিলিয়ে জনবসতি ক্রমাগত কমছে। চলতে চলতে এক সময় দেখলাম আশেপাশে অনেক গাছপালা। এখানে অনেক দূরে দূরে সামান্য কয়েকটা বাড়ি ঘর চোখে পড়ছে। এই অঞ্চলে গাছপালা যে অনেক পুরনো তা সেগুলোর আকৃতি দেখেই আন্দাজ করা যায়। রাস্তার ধারে যে শিরীষ গাছগুলো রয়েছে সেগুলো এক একটা বিশাল মোটা। সেই গাছের ছায়ায় ঢেকে রয়েছে পথ।
বিক্ষিপ্ত পাখির কলরব সুরের মতো কানে এসে পৌঁছাচ্ছে। এমন ছায়া শীতল গ্রাম্য পথে অনেক দিন পর চলেছি, ফলে মনে বেশ একটা আনন্দ অনুভব করছি। সত্যি কথা বলতে, সেই মুহূর্তে আমার গন্তব্যে যে ভৌতিক পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে সে কথা একরকম ভুলেই গেছিলাম। একটা সরু গলির সামনে রিক্সা আমায় নামিয়ে দিল। সেখানে দাঁড়িয়েই গাছপালার আড়ালে একটি মাত্র বাড়ি দেখা যাচ্ছে। সঙ্গের জিনিসপত্রের ঝোলাখানা হাতে ঝুলিয়ে এগিয়ে গেলাম সেই বাড়ির দিকে। বাড়ির সীমানায় সুপারি গাছের চটা দিয়ে তৈরি বেড়া, দুপাশে দুটো বাঁশ পুঁতে তৈরি সেই সীমানায় প্রবেশের পথ। এগিয়ে গিয়ে বাড়ির সামনে উঠোনে পৌঁছাতে একজন দোহারা চেহারার লোক এগিয়ে এলো। আগে আপনি বিষ্টু বাবু? আমি মাথা দোলাতে লোকটি বলল, আসেন আসেন। আমার হাত থেকে লোকটি ঝোলাখানা নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। আমিও পিছনে পিছনে এগোলাম। জায়গাটার চারপাশ গাছপালায় ভরা। সামনে একটা মস্ত বড় উঠোন। উঠোনের এক পাশে একখানা কুয়ো। সেই কুয়োর পাশে একটা লোহার বালতি দড়ি বাঁধা অবস্থায় রাখা। বাড়িটা মাটির তৈরি, উপরে খড়ের চাল, সামনে চওড়া একটা দাওয়া। সবকিছু মিলিয়ে আমার মনের মতো পরিবেশ। ভৌতিক বদনামের অস্বস্তিটুকু বাদ দিলে এই মনোরম পরিবেশের কোনো তুলনা হয় না। ঘড়িতে সময় তখন দুপুর 1টা। ঘরে ঢুকে জামা কাপড় পরিবর্তন করে বাইরে এসে কুয়ো থেকে জল তুলে হাত পা ধুয়ে নিলাম। সকালে স্নান করেই বেরিয়েছি, তাই এখন না করলেও চলবে। লোকটি একটা ব্যাগে করে বেশ কয়েকটা কৌটোতে ভাত এবং অন্যান্য তরকারি নিয়ে এসেছে। সেসব আমায় বুঝিয়ে দেওয়ার পর আমি বললাম, তা তোমার নাম কি? আগে চরণ দাস। আচ্ছা, তোমার বাড়ি এখান থেকে কত দূর? হ্যাঁ, এখান থেকে হেঁটে ওই মাইলখানেক হবে। ও বাবা, সে তো অনেকখানি। আমার অভ্যাস আছে বাবু, আপনার কোনো চিন্তা নাই। আমি সকাল সকাল এসে আপনার খাবার দিয়ে যাব, আবার ওই 12টার সময় দুপুরের খাবার দিয়ে যাব। আর শুধু রেতের খাবারটা একটু আগে দেব, 6টার দিকে। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রাতের খাবার এত তাড়াতাড়ি দেবে কেন? না বাবু, সন্ধ্যার দিকে এখানে আসবো না। আচ্ছা বেশ, তাই করো। এখন আমি আসি বাবু, বাড়ি গিয়ে নাওয়া খাওয়া করতে হবে। হ্যাঁ, এসো এসো। লোকটি বেরিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ জিরিয়ে নিয়ে খেতে বসলাম। ভাত, ডাল, বেগুন ভাজা আর রুই মাছের ঝোল। খাবার সত্যি অত্যন্ত উপাদেয়। জানি না কে রান্না করেছে, তবে যে করেছে তার রান্নার হাত খাসা। যাই হোক, তৃপ্তি ভরে খাওয়া দাওয়ার শেষে উঠোনে বেরিয়ে একটা সিগারেট শেষ করে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। এখন একটু বিশ্রাম প্রয়োজন। পথের ক্লান্তি, তার উপরে খাওয়া দাওয়ার পর আমার মতো ভেতো বাঙালি বিছানাতেই স্বর্গ সুখ খুঁজে পায়। অতএব কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। বাবু, বাবু, ও বাবু, বাবু। ঘুম ভাঙল ডাকাডাকির শব্দে। ঘোর কাটতে বুঝলাম চরণ দাস ডাকাডাকি করছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলতে দেখি
ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ঘুমোচ্ছিলেন? হ্যাঁ, ওই আর কি। আর কোনো কথাবার্তা না বলে চরণদাস ব্যাগখানা ঘরে রেখে দুপুরের কৌটোগুলো গুছিয়ে নিয়ে বিদায় হল। বাইরে ততক্ষণে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নিকষ অন্ধকারে ঢেকে যাবে চারপাশ। আচমকা ঘুম ভেঙেছে, তাই কিছুটা অস্বস্তি হচ্ছিল। অস্বস্তি কাটাতে একটা সিগারেট ধরিয়ে বিছানাতেই কিছুক্ষণ বসে রইলাম। একটু পরে উঠে বাইরে গেলাম কুয়োর জলে হাত মুখ ধোয়ার জন্য। ততক্ষণে বাইরেটা দুর্ভেদ্য অন্ধকারে ভরে উঠেছে। ঝিঝির বিরামহীন ডাকাডাকি ছাড়া আর কোনো শব্দ কানে পৌঁছাচ্ছে না। আশেপাশে গাছপালার তলায় বন জঙ্গলের মাঝে জোনাকির দল জ্বলছে নিভছে। কুয়োর কাছে গিয়ে বালতিখানা নিয়ে জল তুলব, সেই ভেবে হাত বাড়াতেই হঠাৎ ঠিক কাঁধের কাছে অত্যন্ত শীতল এক স্পর্শ অনুভব করলাম। মুহূর্তের জন্য মনে হলো একখানা বরফের হাত আমায় স্পর্শ করেছে। আচমকা এই অনুভূতির স্বাভাবিক প্রতিক্রিয়ায় আমি এক ঝটকায় ঘাড় ঘোরালাম। মনে হলো একদলা বাতাস আমার কানের পাশ থেকে অত্যন্ত দ্রুত চলে গেল, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। পর মুহূর্তেই সব কিছু একেবারে শান্ত স্বাভাবিক হয়ে গেল। হাত বাড়িয়ে বালতিটা তুলতে গেলাম, কিন্তু একই বালতিটা নিজে থেকেই প্রায় ফুটখানেক সরে গেল। এ তো রীতিমতো ভোজবাজি। আমি এক পা এগিয়ে আবার বালতিটা ধরতে গেলে সেটা লাফিয়ে শূন্যে ভেসে উঠল। পরক্ষণে এগিয়ে কুয়োর মাঝে গিয়ে ঝপাং করে নিচে পড়ল। যেন মনে হলো অদৃশ্য কেউ বালতিখানা তুলে কুয়োতে ফেলল। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর সাহস করে এগিয়ে বালতির হাতলে বাঁধা দড়িখানা ধরে টানতে লাগলাম। ধীরে ধীরে জল ভরা বালতি উঠে এলো উপরে। সেই শীতল জলে হাত মুখ ধুয়ে নিলাম, কিন্তু বিগত কয়েক মুহূর্ত কি ঘটল তার কোনো আদি অন্ত খুঁজে পেলাম না। ঘরে ফিরে এসে হাত মুখ মুছে বিছানাতেই বসলাম। সৌভাগ্য যে এখানে বিদ্যুতের সংযোগ রয়েছে। ঘুম থেকে উঠে ঘরের মাঝে ঝুলন্ত ফিলামেন্টের বাল্বখানা সুইচ চেপে জ্বালিয়েছি। এখন কর্মহীন কিছুটা সময় কাটাতে হবে। অতএব একখানা বই বের করে সময়টুকু ব্যবহারের চেষ্টা করতে লাগলাম। তবে বইয়ের পৃষ্ঠায় যে খুব মনোসংযোগ করতে পারছিলাম তেমনটা নয়। মাথায় একটা বুদ্ধি এলো। আগামীকাল সকালে চরণদাসকে বলে দেব যেন রাতের খাবার আমায় বিকেল 5টার মধ্যে দিয়ে যায়। তাহলে খাবার নিয়ে ঘরে রেখে বিকেল বিকেল বেরিয়ে একটু ঘুরে আসা যাবে। সময়টা অনায়াসে কেটে যাবে। সন্ধ্যা থেকে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। রাতের খাওয়া দাওয়া যখন সারলাম তখন 9:30 হবে।
তারপর কিছুক্ষণ বসে নিয়ে মশারি টাঙিয়ে ঘরের আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। বাড়ির মূল সদর দরজা দিয়ে প্রবেশ করে একখানা ঘর, সেই ঘরের লাগোয়া আরও একটা ঘর, সেখানেই চৌকি বিছানা রয়েছে। সেই বিছানাতেই চুপচাপ শুয়ে আছি। আশেপাশে এখানে কোনো বাড়ি ঘর নেই, তাই কোনো মানুষ যে এই রাতে কাছে পিঠে আছে তা নিতান্তই দুরাশা। মাটির দেওয়াল, খড়ের চাল ভেদ করে ঝিঝির গুঞ্জন নিস্তব্ধ রাত্রে অত্যন্ত প্রকটভাবে কানে পৌঁছাচ্ছে। মাঝে মাঝে দূরে কোথাও গাছপালার ফাঁকে রাত শিকারী পেঁচা অদ্ভুত শব্দ করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আমার এই নিঃসঙ্গ পরিস্থিতির বিপজ্জনক পরিণতি কল্পনা করে হৃদস্পন্দন যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে। নানা ভাবনা মাথায় পাক খেতে খেতে একসময় চিন্তাগুলো কেমন অসাড় হয়ে এলো। অনুভব করলাম আধো ঘুম আধো সজাগ পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এই সময় আমার খালি গায়ের উপরে এক ফোঁটা কিছু তরল এসে পড়ল। মশারির জাল ভেদ করে আমার গায়ে এসে পড়েছে, কিন্তু রাতে জমা শিশির যদি খড়ের চাল ভেদ করে নিচে এসে পড়ে, তা যেমন শীতল হওয়ার কথা, এই তরল বিন্দু তেমনটা নয়। মনে হলো সামান্য উষ্ণ। আঙুল দিয়ে স্পর্শ করে মনে হলো সামান্য চটচটে। মনে আশঙ্কা ক্রমাগত ডানা মেলছে। তবু আমি অপেক্ষা করলাম। বলা চলে কিছুটা জোর করেই উপেক্ষা করলাম। কিন্তু কয়েক মুহূর্ত পরে আবার এক ফোঁটা তরল আমার গায়ে এসে পড়ল। সেই সঙ্গে অন্য এক অনুভূতি আমার ইন্দ্রিয়কে সজাগ করে তুলেছে। খুব নির্দিষ্ট করে বলা যায় না এমনটা মনে হওয়ার কারণ কি, অথচ সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এ ঘরে আমি ছাড়াও অন্য কেউ রয়েছে। অন্ধকারে চোখ মেলতে প্রথমেই চোখ চলে গেল পাশের ঘর থেকে এই ঘরে প্রবেশের একমাত্র দরজাটার দিকে। তাকানোর সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। দেখলাম এক জোড়া জ্বলন্ত চোখ স্থির হয়ে রয়েছে। সে চোখ যেন চিতার সর্বগ্রাসী আগুনের মতো দাউ দাউ করছে। কম্পমান হাতে আমার বালিশের পাশে রাখা টর্চখানা খুঁজে নিয়ে জ্বালাতে প্রথমে মশারির ওপারে কিচ্ছু দেখতে পেলাম না। তারপর ঝটপট মশারি থেকে বেরিয়ে আলো ফেলে দেখলাম সেদিকে। না, কোথাও কিছু নেই। গায়ের উপরে যেখানে চটচটে তরল বিন্দু পড়েছিল সেখানেও আলো ফেলে দেখলাম কোনো চিহ্ন নেই।
আবার মশারির ভিতরে ঢুকে শুয়ে পড়ব সেই উদ্দেশ্যে মশারির দিকে আলো ফেলতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এ কি দেখছি আমি? এতক্ষণ আমি যেখানে শুয়েছিলাম ঠিক সেইখানে এখন অন্য কেউ শুয়ে রয়েছে। যে শুয়ে রয়েছে তার শরীরখানা রয়েছে, কিন্তু গলার উপরে মাথাখানা নেই। ক্ষতস্থান দেখে মনে হচ্ছে এই মাত্র কোনো ভোঁতা অস্ত্র দিয়ে তার গলাখানা কেটে ফেলা হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। শরীরে এখনো মৃদু কম্পন দেখতে পাচ্ছি। সেই শরীরখানায় জড়ানো গেরুয়া বসন। এ দৃশ্য দেখে কেমন পাথরের মতো স্থির হয়ে গেছিলাম। হঠাৎ করে হুঁশ হতে মনে হলো আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। তার বরফ শীতল নিঃশ্বাস আমার খালি গায়ে এসে লাগছে। এক ঝটকায় পিছনে ফিরলাম। ঠিক আমার সামনে ফুট খানেক দূরত্বে বিভৎস ভয়ানক এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। তার চোখের মণি যেন ঠেলে বেরিয়ে এসেছে। ঠোঁটের উপরের ওই ভেজা লাল রং যেন রক্ত বলে মনে হয়। জট পাকানো চুলের গোছা সজীব হয়ে সাপের মতো হাওয়ায় ভাসছে। মনে হচ্ছে যেন একগোছা সাপ ফনা তুলে হাওয়ায় দুলছে। নারী মূর্তির পরনে লাল পাড় সাদা শাড়ি। সেই ভেজা লাল ঠোঁটের মাঝ থেকে একখানা লম্বা জিভ বেরিয়ে এলো। জিভখানা এগিয়ে এসে আমার গালের উপরে একবার স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন সে জিভ লালা রসে ভরে উঠল। যেন কোনো হিংস্র জন্তু নিজের শিকার ছিঁড়ে খাওয়ার আগে চেটে তার স্বাদ পরখ করছে। এবার সেই ভয়ানক মুখাবয়বে বিশ্রী এক হাসি ফুটে উঠল। দেখতে পেলাম সেই নারী মূর্তির ঝকঝকে দাঁতের শাড়ির মাঝে চারখানা তীক্ষ্ণ অস্বাভাবিক রকম বড় সদন্ত ঝকঝক করছে। এই পরিস্থিতিতে আমার শরীর যেন পাথরের মতো জড় পদার্থে পরিণত হয়েছিল। সামান্যতম নড়াচড়া করার ক্ষমতা আমার ছিল না। শুধু এইটুকু মনে আছে, ওই তীক্ষ্ণ সদন্ত সহ মুখখানা যখন প্রসারিত হয়ে আমার ঘাড়ের কাছে এগিয়ে আসছে কামড় দেওয়ার জন্য, তখন আমার হাত থেকে টর্চখানা খসে মাটিতে পড়ে নিভে গেল। বাবু, বাবু, ও বাবু, বাবু, ও বাবু। সকালে ঘুম ভাঙল চরণ দাসের ডাকাডাকিতে। চোখ মেলে দেখলাম আমি মাটিতে হাত পা ছড়িয়ে শুয়ে আছি।
ঘুমের ঘোর কাটতেই গত রাতের ঘটনাগুলো আমার মনে স্পষ্ট হয়ে ফুটে উঠল। উঠে দরজা খুললাম। এই নেন বাবু, রাতে ভালো ঘুম হয়েছিল? কি মনে হতে আমি সত্যিটা বললাম না। সবকিছু একদম স্বাভাবিক ছিল, তাই জানালাম। তারপর বললাম, শোনো, আজ রাতের খাবারটা আরো ঘন্টাখানেক আগে দিয়ে যেও। 5টার মধ্যে হলে খুব ভালো হয়। এ কথা শুনে চরণ দাস কোনো কারণ জানতে না চেয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর আমায় বিদায় জানিয়ে ফিরে গেল। প্রাতঃকর্ম সেরে মুখ চোখ ধুয়ে এসে ব্যাগ থেকে চরণ দাসের দিয়ে যাওয়া খাবার বের করে দেখলাম গরম কচুরি আর ছোলার ডাল। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দিনের বেলায় সবকিছু শান্ত স্বাভাবিক, তার চেয়ে বড় কথা জায়গাটার পরিবেশ অত্যন্ত মনোরম। সন্ধ্যার অন্ধকার নামলে যে এখানে অলৌকিক ঘটনা ঘটতে পারে, দিনের আলোয় তা আন্দাজ করা মুশকিল। চারিদিকে হরেক রকমের গাছপালা, আম, কাঁঠাল, নারকেল, সুপারি, কৃষ্ণচূড়া, গাব, চালতা, আরও কত কি। গাছের ডালে ডালে হরেক রকম পাখি মনের খেয়ালে ডেকে চলেছে। সন্ধ্যার পর এই নির্জন জায়গা গতকাল যতটা অস্বস্তিকর মনে হয়েছিল, দিনের আলোয় তা সম্পূর্ণ বিপরীত। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে ঝড়ের গতিতে সময় বয়ে যায়। বেলা 12টা নাগাদ চরণ দাস আবার খাবার পৌঁছে দিয়ে গেল। সে সময় আমি চরণ দাসকে বললাম, আচ্ছা, তুমি এই বাড়ি সম্পর্কে কিছু বলতে পারবে? কবে থেকে এমন ভয় ছড়িয়ে পড়ে, বা এই সম্বন্ধে কোনো পুরনো ঘটনা? আগে বাবু, সঠিক বলতে পারবো না। আমি এ গায়ে বছর কানেক এসেছি, তবে শুনেছি আগে নাকি এখানে এক সাধু বাবা থাকতো। আর সেই সময় গায়ে অভিশাপ লেগেছিল। জোয়ান মেয়েদের মরা শরীর মাঝে মাঝেই গায়ের এখানে ওখানে খুঁজে পাওয়া যেত। তারপর হঠাৎ একদিন লোকজন দেখে যে ওই সাধু বাবার শরীরটা মুন্ডু কাটা অবস্থায় বিছানায় পড়ে আছে। লোকজন বলে সাধু বাবা নাকি নিজের জীবন দিয়ে গাঁকে অভিশাপের হাত থেকে বাঁচিয়েছিল। তাহলে সাধু বাবা মারা যাওয়ার পর এই জমি বিক্রি করলো কে? না না, এ জমি সাধু বাবার ছিল না। যা জমি সে সাধু বাবারে থাকার জন্য দিয়েছিল। তারপর এইসব হওয়ার পর সে জমি অন্য লোকরে বিক্রি করে দেয়। যতবারই লোকজন এসে এখানে থাকার চেষ্টা করেছে, সকলে রাতের বেলায় ভয় পেয়েছে। আপনার যে কিছু হয়নি, এইটা দেখেই আমি অবাক হয়েছি। আমি আর নিজে থেকে কিছু বললাম না। চরণ দাস কথা শেষে বিদায় হলো। আমি কুয়ো থেকে জল তুলে স্নান সেরে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন চোখ বুজে এলো টের পাইনি। চরণ দাস এসে রাতের খাবার যখন দিয়ে গেল, তখন 4:45 বাজে। খাবার নিয়ে সব গুছিয়ে রেখে দরজা বন্ধ করে বেরোলাম। গতকাল যে পথে এখানে এসেছি রিকশায় চড়ে, সেই পথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে রেল স্টেশনের কাছে পৌঁছে বেশ কিছুক্ষণ এদিকে ওদিকে ঘুরলাম। তারপর একটা চায়ের দোকানে বসে চা পান করতে করতে লোকজনের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করলাম। উদ্দেশ্য আমার একটাই, একটু সহজ হওয়ার পর জিজ্ঞাসা করে যদি ওই বাড়ি সম্পর্কে আরো কিছু তথ্য জানা যায়।
কিন্তু এ বিষয়ে রীতিমতো হতাশ হতে হলো। চরণ দাস আমায় যা জানিয়েছে তার চেয়ে বেশি কোনো তথ্য কারো কাছেই পেলাম না। চায়ের দোকান থেকে বেরিয়ে স্টেশন থেকে যেদিকে বাড়িখানা তার উল্টো দিকে কিছুটা হাঁটার পর রাস্তার ধারে দেখলাম একটা মেলা বসেছে। ততক্ষণে সন্ধ্যা হয়েছে। কি মনে হতে ঢুকে পড়লাম মেলার ভিতরে। অনেক রকম পসরা সাজিয়ে মেলার দোকানিরা বসে রয়েছে। লোকজনের ভিড়ে জমজমাট মেলা। আমিও সব কিছু দেখতে দেখতে শেষমেশ এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে দোকানপাট শেষ হয়েছে। অনেক বড় মেলা। দূরে নাগরদোলা উঁচু হয়ে রয়েছে, লোকজন সমেত ঘুরছে সেটা। তার আশেপাশে আরো অনেক রকম চড়ার জিনিস। এই জায়গাটা সামান্য নিরিবিলি। মেলার আলোক বৃত্তের বাইরের অন্ধকার তাকালেই চোখে পড়ছে। ওদিকে তাকাতে হঠাৎ অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা বিষয় চোখে পড়ল। জটা জুটোধারী একটা লোক, অন্ধকারে মনে হলো পরনে গেরুয়া বসন, গলায় সম্ভবত রুদ্রাক্ষের মালা। লোকটা আমায় হাত নেড়ে ওদিকে ডাকছে। জায়গাটা একটু অন্ধকার। প্রথমটায় বুঝতে পারিনি আমাকেই উদ্দেশ্য করে হাত নাড়ছে কিনা। আশেপাশে একবার তাকিয়ে যখন নিশ্চিত হলাম, তখন কিছুটা দ্বিধাগ্রস্ত পদক্ষেপেই এগিয়ে গেলাম সেই দিকে। কাছে পৌঁছে বুঝলাম লোকটির বয়স 50-এর বেশি হবে না। শরীরে ছাই কিংবা ধুলোবালি মাখানো, চামড়ায় কেমন যেন রুক্ষ কঠিন ভাব, অথচ চোখ দুখানা যেন অত্যন্ত সতেজ। সে চোখ যেন সম্মোহন করতে জানে। আমি কাছে পৌঁছাতেই লোকটি বলল, কেন এসেছিস এখানে? আমি একটু অবাক হয়ে বললাম, ঘুরতে বেরিয়েছিলাম, দেখলাম মেলা হচ্ছে তাই ঢুকে পড়েছি। আপনি কে? কি করবি আমার পরিচয় চেনে? জানতে হবে না। আমি মেলায় আসার কথা বলছি না। ওই বাড়িতে কেন এসেছিস? আমার মনের বিস্মিত ভাব আরো বৃদ্ধি পেল। আমি ওই বাড়িতে এসেছি সে কথা এই লোকটি জানলো কি করে? তবে কি এই লোকটি আমায় অনুসরণ করছে? তোর পিছনে পিছনে ঘোরার মতো সময় আমার কাছে নেই। লোকটি যেন আমার মনের কথা শুনতে পেয়েছে। শোন, ওই বাড়িতে যে আছে সে অশুভ। তোর সৌভাগ্য যে গত রাতে বেঁচে গেছিস। ওখানে যে ভণ্ড লোকটি সাধুর বেশে আশ্রয় নিয়েছিল সে ছিল এক অপরাধী। বাঁচার জন্য সাধু সেজেও নিজের লালসাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দিনের পর দিন অন্যায় কাজ করেছে। শেষে এক মেয়ের মাঝে কিছুক্ষণের জন্য কাল স্বরূপিণী মহাকালী বর করে এবং সে নিজ হাতে অস্ত্র তুলে শেষ করে ওই পাপাত্মাকে। সেই মা তারপর উঠোনের কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে। লোকটির সেই অদ্ভুত চোখ দুটো, সেই সঙ্গে এমন কথাবার্তা আমার মনে ততক্ষণে অদ্ভুত এক ভক্তির ভাব সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করেছি আমার সামনে সেই মুহূর্তে যে উপস্থিত হয়েছে সে সাধারণ কোনো মানুষ নয়। বাবা, আপনি তাহলে বলুন আমি এখন কি করব? আমি জানি আপনি আশীর্বাদ করলে এ সংকট থেকে আমি ও আমার ভাইপো উদ্ধার পাব। সেই মহাত্মা মৃদু হেসে বলল,
এখানে আসার আগে সেই রাতে এক স্বপ্ন দেখেছিলি, মনে আছে? হ্যাঁ বাবা। তুই নির্ভীক, আমি জানি। ওই দুরাত্মার ধ্বংস আসন্ন, আর সেই দুঃসাহসী মাতৃশক্তির মুক্তি প্রয়োজন। মৃত্যুর পরের অন্ধকারের ছোঁয়ায় সেই মায়ের আত্মাও কলুষিত হয়ে উঠছে। আমি যা বলছি মন দিয়ে শোন, সামান্যতম ভুল যেন না হয়। কথা শেষে আমার হাতে দুটো জিনিস ধরিয়ে দিয়ে লোকটি অন্ধকারে মিশে গেল। আমি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম বাড়ির পথে। হাঁটতে হাঁটতে কাছাকাছি এসে চওড়া রাস্তা ছেড়ে যখন সরু সেই গলি পথে এগিয়ে চলেছি, তখন আকাশে হঠাৎ লক্ষ্য করলাম বিদ্যুতের ঝলকানি। জায়গাটাকে আজ যেন আরো বেশি অন্ধকার মনে হচ্ছে। গতকাল যে জোনাকির দল ঝিকমিক করছিল, তারাও যেন কোথায় আত্মগোপন করেছে। মৃদু ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। এই অস্বাভাবিক নিস্তব্ধতায় দরজার তালাখানা খুলে ঠেলা দিতে বিকট শব্দ করে সেটা খুলে গেল। আগেও এই দরজা খুলেছি, তখন এমন অদ্ভুত শব্দ হয়নি। সব কিছুই যেন মনে হচ্ছে সেই রাতে দেখা দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। মনে সাহস সঞ্চয় করে ঘরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ হয়ে মনে হলো কাছেই কোথাও বাজ পড়ল, আর তার আলোয় মুহূর্তের জন্য ঘরের ভিতরটা আলোকিত হয়ে উঠল। ঠিক সে রাতে যেমন দেখেছি একইভাবে দেখলাম মুন্ডুহীন একটা শরীর বিছানায় শুয়ে রয়েছে। আমি আর মুহূর্ত মাত্র দেরি করলাম না। সঙ্গে সঙ্গে সেই অপরিচিত মহাত্মার দেওয়া ছোট্ট কাঁচের শিশিখানা বের করলাম। ছিপিখানা খুলে তার ভিতরে থাকা পবিত্র জল ছিটিয়ে দিলাম মুন্ডুহীন শরীরটার দিকে। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো এক বিকট আর্তনাদ, যেন বিশালাকায় কোনো দানব মৃত্যু যন্ত্রণায় হুঙ্কার করে উঠেছে। হাতের টর্চখানা ততক্ষণে জ্বালিয়েছি। সেই আলোয় দেখলাম শরীরটা ধীরে ধীরে কেমন কালো ছাইয়ে রূপান্তরিত হচ্ছে। তারপর দেখতে দেখতে বাতাসে সব কিছু মিলিয়ে গেল। বিছানা তখন পরিপাটি, যেমনটা আমি রেখে গেছিলাম ঠিক তেমন। এখন দেখে কেউ বলতে পারবে না কয়েক মুহূর্ত আগে এখানে অতিলৌকিক ভয়ঙ্কর কিছু ছিল। ঘাড় ঘোরাতেই দেখলাম সেই নারী মূর্তি উপস্থিত হয়েছে। তার সেই বেরিয়ে আসা মণিজোড়া আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তীব্র জিঘাংসা সেই দৃষ্টিতে। আমি দৌড়াতে শুরু করলাম। ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সেই কুয়োর কাছে পৌঁছে অপরিচিত মহাত্মার দেওয়া রক্তজবা, দূর্বা আর বেলপাতা অর্পণ করলাম কুয়োর জলে। পরক্ষণেই দেখলাম বাতাসে ভাসতে ভাসতে সেই নারী মূর্তি কুয়োর ভিতরে প্রবেশ করল। কুয়োর ভিতরে যেন শুভ্র
শীতল আলো জ্বলে উঠেছে। সেই ছটা আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি। এরপর সেই আলোক ছটা থেকে জোনাকির মতো অসংখ্য স্ফুলিঙ্গ বেরিয়ে রাতের অন্ধকারে মিশে গেল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টির ফোঁটা। আমি ছুটে ঘরে ফিরে এলাম। আরো 2টো রাত আমি ওখানে ছিলাম। এরপর থেকে ওই অভিশপ্ত বাড়ির অলৌকিক কাণ্ড কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভাইপো এখন পরিবার নিয়ে ওখানেই থাকে। সেই মাটির বাড়ি ভেঙে ওখানেই ভাইপো একটা ইটের গাঁথনি দিয়ে বাড়ি করেছে। এই পর্যন্ত বলে বিষ্টুদা থামল। পল্লব বলল, মানে তোমার কথা যদি আমি ঠিক ধরে নিই, তাহলে হতে পারে যে কয়েকদিনের মধ্যে সত্যি সত্যিই আমি ওই রকম সোনার বিস্কুটের উপরে দাঁড়িয়ে থাকবো, তাই না? কথাটাও মজা করে বলল ঠিকই, তবে অলৌকিক ভাগ্যলাভের প্রত্যাশা যে ওর চোখে ঝিলিক খেলে যাচ্ছিল তা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়নি। এ কথার উত্তরে গুরুদেব বলল, হ্যাঁ, সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে নায়ক সিনেমায় উত্তম কুমারের চরিত্র সেই টাকার স্তূপে খুশি মনে দাঁড়িয়েছিল না। এই কথাটা মাথায় রাখিস। জীবনে সুখের চেয়ে শান্তি অনেক বেশি দামি। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প ওখানে লুকিয়ে ভয়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।